আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে কোটা নিয়ে ন্যায্য আন্দোলন দমাতেই মামলা। কোটা নিয়ে ন্যায্য আন্দোলন দমাতেই শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারে জানাবো, দেশে এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে। জুলাই মাস আমের মৌসুম হলেও দেশে এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জানাবো, গভীর রাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা। যশোরের ঝিকরগাছায় জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে স্পেন প্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টায় উপজেলার নওয়ালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফেরদৌসী বেগম ৫০ ওই গ্রামের স্পেন প্রবাসী আলতাফ হোসেনের স্ত্রী। এবারে জানাবো, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বিএনপিতে অনেক যোগ্য লোকের নেতৃত্বকে অবমূল্যায়ন করা হয়েছে। যোগ্য নেতাদের আরও বেশি মূল্যায়ন করা উচিত। জানিয়ে দেব, এরশাদের মৃত্যুবার্ষিকীতে জেএম কাদের এবং রওশন এরশাদের পৃথক কর্মসূচি আজ। সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের আজকের দিনে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির দুই অংশই ব্যাপক কর্মসূচি নিয়েছে এবং উভয় অংশই এরই মধ্যে প্রস্তুতি সভা করেছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, এফবিআই বলছে হত্যা চেষ্টা। শনিবার বিকেলে এক নির্বাচনী প্রচারণা চলাকালে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, এই হামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং একে পরিকল্পিত হত্যা চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। কোটা নিয়ে ন্যায্য আন্দোলন দমাতেই মামলা। কোটা নিয়ে ন্যায্য আন্দোলন দমাতেই শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বিকেলে গণ অধিকার পরিষদের সাথে বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠকে আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। পরে দলের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বার্থের কারণে সরকার কোটা ব্যবস্থার পক্ষে। কোটা ব্যবস্থা বাতিল হলে দলীয়করণের কারণে আগামীতে মেধাবীরা বঞ্চিত হবেন বলেও মন্তব্য করেন তিনি। দেশে এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে, রিজভী। জুলাই মাস আমাদের আমের মৌসুম হলেও দেশে এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠদের নাম প্রতিনিয়ত পাওয়া যাচ্ছে। আজিজ, বেনজির, মতিউর, আবেদ আলীদের নাম গণমাধ্যমে ফাঁস হচ্ছে, কিন্তু এখন রাঘব বোয়ালদের নাম আসেনি। সরকারের মধ্যে এখনও হাজার হাজার আজিজ বেনজি রয়ে গেছে। রাজধানী নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে জাতীয়তাবাদী উলামা দলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য আওয়ামী সরকারের কবল থেকে দেশকে মুক্ত করতে হবে। এজন্য চলমান আন্দোলন আরও জোরদার করতে হবে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর প্রসঙ্গে বিএনপির এই মুখপাত্র বলেন, চীন থেকে শূন্য হাতে তিনি দেশে ফিরে এসেছেন। চীনের কাছে $20 বিলিয়ন চেয়েছিলেন, $1 বিলিয়ন ইয়েনের আশ্বাস পেয়েছেন। $20 বিলিয়ন চেয়ে খালি ঝুড়ি হাতে দেশে ফিরে এসেছেন। ক্ষমতাসীনদের সমালোচনা করে তিনি বলেন, ২০১৮ সালে কোটা বাদ দিলেন। শিক্ষার্থীদের কোটা বাদ নয়, সংস্কার চেয়েছিল, কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে কোটা বাদ দিয়ে এখন ক্ষমতা পাকাপোক্ত করে আবার কোটা বহাল করা হলো আদালতের মাধ্যমে। শেখ হাসিনার কথার বাইরে কেউ এক পা যেতে পারে না। স্বাধীনতার পর যে দম্পতির বিয়ে হয়েছে তাদের সন্তানও নাকি মুক্তিযোদ্ধা। এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের চাকুরি দিতে আবারও কোটা বহাল করা হয়েছে। শুধু ছাত্রলীগকে চাকুরি দিতেই তা করা হয়েছে। রিজভী আরও বলেন, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। এখানে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত আলেম ওলামারা নেতৃত্ব রয়েছেন। আলেম ওলামাদের বাদ দিয়ে কোনো ইতিহাস রচনা করা যাবে না। কিন্তু এই বর্তমান ডামি নির্বাচনের সরকার আলেম ওলামাদের নিপীড়ন করেই চলেছে। যাদের এ সরকার সন্দেহ করে তাদের নামে বারবার মামলা দিচ্ছে। মামলা থেকে আলেম ওলামারাও বাদ যাচ্ছে না, মসজিদের ইমামরাও বাদ যায়নি। বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে কেউ মোনাজাত করলে তাকেও গ্রেপ্তার করা হচ্ছে। গভীর রাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা।
যশোরের ঝিকরগাছায় জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে স্পেন প্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টায় উপজেলার নোয়ালী গ্রামে ঘটনা ঘটে। নিহত ফেরদৌসী বেগম ৫০ ওই গ্রামের স্পেন প্রবাসী আলতাফ হোসেনের স্ত্রী। এ সময় তাদের কন্যা জান্নাতি খাতুন ১১ ছুরিকাঘাতে আহত হয়েছেন। সে বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চুরি করতে গিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কিনা এমন ধারণা করা হলেও ঘর থেকে কোনো কিছু খোয়া যায়নি। নিহতের দেবর জুলফিকার আলী ভুট্টো জানান, রাতে রান্নাঘরের জানালার গ্রিল কেটে এক ব্যক্তি ঘরে ঢোকে। সে ছুরি চালালে ভাবি মারা যায়। পরে বাচ্চাটা চিৎকার করলে তাকেও ছুরিকাঘাত করা হয়। ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, রাতে এক ব্যক্তি জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। এ সময় তাকে দেখে ফেলায় প্রথমে ফেরদৌসী বেগমকে কানের নিচে এবং বুকে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘুমিয়ে থাকা বাচ্চার উপরও ছুরি চালানো হয়। পরে তার চিৎকারে পাশের বাড়ির লোকজন ছুটে আসলে ঘাতক পালিয়ে যায়। ওসি জানান, চুরি করতে এসেছিল নাকি হত্যার উদ্দেশ্যেই এসেছিল বিষয়টি এখনও পরিষ্কার নয়। বাচ্চার বক্তব্য অনুযায়ী ঘরে একজনই ঢুকেছিল, তবে ঘর থেকে কোনো জিনিসপত্র খোয়া যায়নি। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে নাবারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আলী নাহিয়ান বলেন, রাত ৩:৩০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসে ছুরিকাঘাতে নিহত নারী রক্তাক্ত দেহ মেঝেতে পায়। এখান থেকে ২ জন ব্যক্তি জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকেছে বলে ধারণা করা হচ্ছে। এখনও হত্যাকারীকে শনাক্ত করা যায়নি। আসামি ধরতে পুলিশ কাজ শুরু করেছে। বিএনপিতে অনেক যোগ্য নেতৃত্বকে অবমূল্যায়ন মেজর হাফিজ। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বীরবিক্রম বলেছেন, বিএনপিতে অনেক যোগ্য নেতৃত্বকে অবমূল্যায়ন করা হয়েছে। যোগ্য নেতাদের আরও মূল্যায়ন করা উচিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি, দেশবিরোধী চুক্তি বাতিল, সর্বগ্রাসী দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবিতে এক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এই আলোচনা সভায় মেজর হাফিজ এসব কথা বলেন। এছাড়া মেজর হাফিজ বলেন, আজ হাজার হাজার তরুণ ছাত্রছাত্রী রাস্তায় নেমে পড়েছে। ৫৬% কোটা বিশ্বের কোনো দেশে নেই। আমাদের দেশের কোটা ব্যবস্থা অসভ্যতার পরিচায়ক। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে আকুণ্ঠ সমর্থন জানাই। মেজর হাফিজ বলেন, ছাত্র সমাজকে বলবো, মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আশা করি কোটা আন্দোলন সফল হলে আমাদের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে রাজপথে লড়াই করতে হবে। আমরা তোমাদের পাশে থাকব ইনশাআল্লাহ। সত্যিকার অর্থে বাংলাদেশে মুক্তিযুদ্ধের মূল্যায়ন হয়নি। তিনি আরও বলেন, দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ। আওয়ামী লীগ দুর্নীতিতে ইতিহাস সৃষ্টি করেছে। দলীয় সমর্থনপুষ্ট আমলারা আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে। জনগণ ভোট দেয় না। পরপর ৩টি প্রহসনে নির্বাচন হয়েছে। সুতরাং আওয়ামী লীগের কোনো নৈতিক অধিকার নেই এই ক্ষমতায় থাকার। এরশাদের মৃত্যুবার্ষিকীতে জিএম কাদের এবং রওশন এরশাদের পৃথক কর্মসূচি আজ। সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের আজকের দিনে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ২টি অংশই ব্যাপক কর্মসূচি নিয়েছে এবং উভয় অংশই এরই মধ্যে প্রস্তুতি সভা করেছে। হুসেইন মোহাম্মদ এরশাদ ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের কুচবিহার জেলায় জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তার পরিবার রংপুরে চলে আসে। রংপুরে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা শেষ করে এরশাদ ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেন। এরপর এরশাদ পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন ১৯৫২ সালে। ১৯৬৯ সালে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেয়ে ১৯৭১-১৯৭২ সালে ৭ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়কের দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর পাকিস্তান থেকে এরশাদ প্রত্যাবর্তন করেন। ১৯৭৫ সালের ফেব্রুয়ারিতে তিনি ব্রিগেডিয়ার পদে পদোন্নতি লাভ করেন। সেই বছর অগাস্ট মাসে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে তাকে সেনাবাহিনীর উপপ্রধান হিসেবে নিয়োগ করা হয়। ১৯৭৮ সালের ডিসেম্বর মাসে এরশাদকে সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ দেওয়া হয়। ১৯৭৯ সালে তিনি লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি লাভ করেন। ১৯৮২ সালের ২৪শে মার্চ রাষ্ট্র ক্ষমতায় আসেন হুসেইন মোহাম্মদ এরশাদ। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এই পদ থেকে তিনি পদত্যাগ করেন। ১৯৯১ সালে হুসেইন মোহাম্মদ এরশাদ গ্রেপ্তার হন। ১৯৯১ এবং ১৯৯৬ সালে জেলে বন্দী থাকা অবস্থায় ৫টি করে আসনে জয়ী হয়ে রেকর্ড সৃষ্টি করেন তিনি। ১৯৯৭ সালে ৯ জানুয়ারি জামিনে মুক্ত হন। ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে তার দল জাতীয় পার্টি ১৪টি আসনে বিজয়ী হয়। ২০০৬ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে মহাজোট গঠন করেন সাবেক এই রাষ্ট্রপতি। হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৩টায় রমনা ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইবি মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল হবে। এতে সভাপতিত্ব করবেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আজ রোববার ঢাকাসহ সারা দেশে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং স্মরণসভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাকে স্মরণ করবে জাতীয় পার্টি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। দল গৃহীত কর্মসূচি যথাযথভাবে পালন করবার জন্য নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন জাপার মহাসচিব মজিবুল হক চুন্নু।